যখনই আমাদের সামনে উত্তর পূর্ব ভারতের কথা আসে তখনই আমাদের মাথাতে আসে ওদের ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ওদের ওখানকার অসাধারণ বৈশিষ্ট্যময় কালচার, ওদের ওখানকার হসপিটালিটি, ইভেন ওদের যে হাই লিটারেসি রেট, এগুলোর কথা। আর এরকমই উত্তর পূর্ব ভারতের এক রাজ্য হচ্ছে মণিপুর, যেটা তাদের মণিপুরি ড্যান্স, রাসলীলা ড্যান্স, তাংতা মার্শাল আর্ট, মডার্ন পোলোর অরিজিন, লোকটাক রেট, কাইবুলা লাংজাও ন্যাশনাল পার্ক, শিরুই লিলি এবং আরও অনেক ডিস্টিংক্ট ফিচারের জন্য পরিচিত। কিন্তু প্রায় 3 বছর হয়ে গেল এই রাজ্যে একটা যেন ভাঙনের সৃষ্টি হয়েছে, যা রাজ্যের সৌন্দর্যকে ধীরে ধীরে বিনাশের পথে ত্বরান্বিত করছে। ওদের রাজ্যে নিজেদের কমিউনিটির লোকেদের মধ্যেই যেন একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তারা নিজেদের মধ্যে বিভিন্ন রকম ঝামেলা, রায়টস এসবের মধ্যে জড়িয়ে পড়েছে। ওখানকার মানুষজনরা বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, এমনকি সাধারণ মানুষরা তাদের বাড়ি থেকে বেরোতে পর্যন্ত ভয় পাচ্ছে। তারা ঘর ছাড়া হয়ে দাঁড়িয়েছে, আর বহু মানুষ তাদের প্রাণ হারিয়েছে। এমনকি কিছু সময়ের জন্য এই ঘটনাটা থেমে থাকলেও 2026-এর এপ্রিল মাসেই আবার বিষ্ণুপুর ডিস্ট্রিক্টে বম ব্লাস্টিংয়ের পর যেন পুরনো ক্ষত পুনরায় জেগে ওঠে। তো আমরা যদি এই ভায়োলেন্স যে হচ্ছে মণিপুরে সেটা বুঝতে চাই, তো তার আগে আমাদেরকে মণিপুরে যে ভৌগোলিক প্রসার সেটা বুঝতে হবে। তো মণিপুরে যে ইম্ফল ভ্যালি এক্সিস্ট করে, সেখানটাতে 10% ল্যান্ড আর 60% জনসংখ্যা কিন্তু ওখানেই থাকে। আর তার আশেপাশে এরিয়াটা কাইন্ড অফ তোমরা ভাবতে পারো স্টেডিয়ামের মতো, মানে ওগুলো একটি হিলি রিজন। এবার ওই হিলি রিজন যেটা আছে সেখানে নাগা আর কুকি ট্রাইবসরা এক্সিস্ট করে। আর যেটা আমি 60% পপুলেশন এরিয়াটা যে বললাম, সেই জায়গাটাতে মেইতি কমিউনিটিরা এক্সিস্ট করে। তো মেইতিরা কালচারালি নাগা আর কুকি ট্রাইবসের থেকে ডিস্টিংক্ট। এবার মেন প্রবলেমটা শুরু হয় 2023 সালে, যখন মেইতি কমিউনিটিরা অ্যাকচুয়ালি ট্রাইবের জন্য স্ট্যাটাস ডিমান্ড করে। তো ওই ঘটনাকে ঘিরে নাগা আর কুকিরা নর্মালি একটা প্রোটেস্ট শুরু করে। এবার ঘটনাটা হচ্ছে এরকম যে মেইতিরা যদি এসটি কমিউনিটির মধ্যে আসতে পারে তাহলে তারা হিলি রিজিয়নে ল্যান্ড নিতে পারবে। লাইক আমাদের এখানে যেরকম দার্জিলিংয়ে নর্মালি ল্যান্ড নেওয়া যায় না, বাট তোমার প্রপার পারমিশন যদি থাকে বা তুমি যদি কমিউনিটির মধ্যে পড়ো তবে তুমি যেমন ল্যান্ড নিতে পারবে, সেম টাইপেরই ঘটনা ওখানটাতে হয়। যদি ওরা এসটি কমিউনিটির মধ্যে আসে তবে ওরা ল্যান্ডটা নিতে পারবে। তো দেন নাগা আর কুকি ট্রাইবসরা নর্মালি একটু ভয়ে আসে যে যদি মেইতিরা নিজেদের পপুলেশন থেকে বেরিয়ে ওপর এরিয়াতে আসা শুরু করে তাহলে হিলি রিজিয়নে যে ওদের ডিস্টিংক্ট কালচার থাকবে ওই কালচারের উপর নেগেটিভ প্রভাব পড়বে, যেটা ট্রাইবাল মাইন্ডসেটের মধ্যে থাকে। আর হতে পারে যে কিছু পার্সেন্ট এটা ঠিকও। তো এই কারণে তারা যখন প্রোটেস্ট শুরু করে আর মেইতিরাও যখন প্রোটেস্ট শুরু করে, তখন ঘটনাটা একটা ভায়োলেন্ট অ্যাক্টিভিটিতে পরিণত হয়, যা পরবর্তীতে বহু মানুষের ঘর ছাড়ার রিজন, বহু মানুষের প্রাণ হারানোর রিজন, এমনকি ওদের মধ্যে যে একটা ডিস্টিংক্ট মাইন্ডসেট তৈরি হয় যে ওরা দুই কমিউনিটি যে নিজেদেরকে আলাদা ভাবা শুরু করে, সেই থটটা পর্যন্ত ক্রিয়েট করে। রাজ্য যেন ছোট ছোট টুকরোতে পরিণত হয়েছে, যেগুলোকে বর্ডার ফোর্স দ্বারা আটকে রাখা হয়েছে। আর্ম ফোর্সরা এই বাফার জোনগুলোকে কড়াভাবে সার্ভিলেন্সে রেখেছে, রেবেল গ্রুপরা যাতে সাধারণ মানুষকে কোনোভাবে হার্ম না করতে পারে। এর পরিণামস্বরূপ সেখানকার লোকাল মানুষরা বিনা পারমিশনে ফ্রিলি মুভও করতে পারে না। আর এই ইনস্টেবিলিটির ফলস্বরূপ 2025 সালের ফেব্রুয়ারি মাসে মণিপুরে প্রেসিডেন্ট রুল ইম্পোজ হয়, আর এর ফলস্বরূপ সিএম এন বীরেন সিং পদত্যাগ করেন এবং প্রায় 1 বছর সেটার লাগু থাকে। পরবর্তীতে 2026 সালে 4 ফেব্রুয়ারি এটাকে তোলা হয়। পরবর্তীতে নতুন সরকার গঠিত হয় সিএম ওয়াইকে সিংয়ের আন্ডারে। যদি শুধুমাত্র সরকার চেঞ্জ হলেই যে ম্যাজিক্যালি সব কিছু ঠিক হয়ে যাবে সেটা কিন্তু নয়। পুনরায় ত্রাংলাওবিতে যে বম ব্লাস্ট হলো, এছাড়াও এক্সটার্নাল ফ্যাক্টরেরও একটা বড় ইম্প্যাক্ট কিন্তু এই কনফ্লিক্টের উপর রয়েছে। মায়ানমারের সিভিল ওয়ার, তাছাড়া রিফিউজিদের যে ইনফিল্ট্রেশন হয়, এই সমস্ত ঘটনাও কিন্তু এই কনফ্লিক্টকে ত্বরান্বিত করছে। মায়ানমার বর্ডার বরাবর কামজং ডিস্ট্রিক্টকে যদি দেখো, তো সেই ডিস্ট্রিক্ট কিন্তু এই ঘটনারই ভুক্তভোগী। তো যে কোনো কনফ্লিক্টে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় অলওয়েজ সাধারণ মানুষ। তো এখানেও 50,000-এর বেশি সাধারণ মানুষ তাদের বাড়িঘর হারাচ্ছে। আমরা যদি নিউজের মধ্যে দেখি তো রোজই এরকম কোনো না কোনো খবর দেখাই যায় যে কোনো সাধারণ মানুষের প্রাণ হারিয়েছে এই ঘটনার মধ্যে। মণিপুরের কনফ্লিক্টে ওমেনদের উপর টর্চার, চাইল্ডদের উপর টর্চার, এই ঘটনা তো অনবরত চলতেই থাকে। তার জন্য ওখানকার সাধারণ মানুষরা প্রোটেস্ট করে, ইভেন ওরা ডিমান্ড করছে যে তাদের শান্তি চায়,
তারা বাড়িঘর ছেড়ে রিলিফ ক্যাম্পের মধ্যে বছরের পর বছর বসে আছে, তারা হয়তো নিজেদের ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা অবধি করতে পারছে না। ওখানকার অবস্থা এমন হয়ে গেছে যে নিজেরই রাজ্যে তারা এক জায়গা থেকে অন্য জায়গাতে যাবে তা যেতে পারছে না, ফোর্সদের কাছে মানে সিআরপিএফদের কাছে পারমিশন নিচ্ছে, দেন ওরা অন্য জায়গাতে যেতে পারছে, আর এটাও ওরা গ্যারান্টি দিতে পারছে না যে তারা বাড়ি ঠিকঠাক রিটার্ন করতে পারবে কিনা শেষে। এবার প্র্যাকটিক্যালি যদি বলি তো এটা কিন্তু আমাদের আর্টিকেল 19, আর্টিকেল 20 আর আর্টিকেল 21 কিন্তু ভায়োলেশন হচ্ছে, যেগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস। এগুলোতে কিন্তু বলা হয়েছে যে আমাদের রাইট টু ফ্রিডম, রাইট টু লাইফ এগুলো এক্সিস্ট করে। বাট মণিপুরের যে কন্ডিশন চলছে, যে ভয়াবহ অগ্নিদৃশ্য মণিপুরে হচ্ছে, তার থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে ওখানে সাধারণ মানুষরা এই রাইটসগুলো কিন্তু প্রোটেক্ট হচ্ছে না। সরকার রিলিফ ক্যাম্প, মনিটারি সাপোর্ট, বিএসএফ ডিপ্লয়মেন্ট, জুডিশিয়াল ইনভলভমেন্ট, পিস ডায়ালগ, এমনকি এনআইএ ও সিবিআই ইনভেস্টিগেশন, এই ধরনের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই সেন্সিটিভ ম্যাটারে কোনো কংক্রিট সলিউশনই আসেনি। মণিপুরে শান্তি শুধুমাত্র বন্দুকের জোরে কমিউনিটিদেরকে আলাদা করেই পাওয়া সম্ভব তা কিন্তু নয়। তাদের মধ্যে একটা প্রপার ডিপ কমিউনিকেশন দরকার, যাতে উভয় পক্ষের মধ্যে একটা মিউচুয়াল ট্রাস্ট গড়ে তুলতে পারে। মণিপুরে শান্তি হয়তো একটা লং জার্নি, কিন্তু তার জন্য দরকার অ্যাটেনশন, এমপ্যাথি এবং কালেকটিভ সাপোর্ট ফ্রম দ্য এন্টায়ার ইন্ডিয়া।